জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন দাবি করলেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশে সম্পদ কম কিন্তু চাহিদা অনেক, আর্থিক খাতের দুরবস্থা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ও দুর্ভোগের কথা ভেবে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। ভালো মন্দ আছে, তবে আমি মনে করি যে আমরা এটা একটা জনবান্ধব, ব্যবসা বান্ধব, আমরা যে সময় চট করে একবার ডিপার্চার করে নিয়ে না দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। আপনার কতগুলো ফ্রেমওয়ার্ক মেথোডোলজি আছে সেটা তো ফলো করতে হবে। একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না, কিছু সাহসী পদক্ষেপও আছে। ভ্যাট ট্যাক্সের ব্যাপারে আবার কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, সেগুলো আর্থিক শৃঙ্খলা আনতে চেষ্টা করেছি। 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। আমরা শুধু পরবর্তী সরকারের নেওয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। কালো টাকা সাদা করার বৈধতার প্রস্তাবনা সমাজে বৈষম্য তৈরি করবে, যা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার বিপরীত। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে যারা কর দেয় তাদের নৈতিকতায় আঘাত করা হচ্ছে। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোকে উদ্বেগজনক বলে মনে করছে সিপিডি। কৃষিখাত, শিক্ষা, স্বাস্থ্য এইগুলোতে টাকার অঙ্কে বরাদ্দ কম, এবং এটা চিন্তার কারণে আমরা মানব সম্পদের উন্নয়নের কথা বলছি, এবং কৃষিখাতের বরাদ্দের সাথে কিন্তু খাদ্য নিরাপত্তাটা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তিখাতের ঋণের প্রবাহ কীভাবে বাড়বে সেটি একটি বিষয়। 94টা নতুন প্রজেক্ট যে রিভাইজড এডিপিতে সেটা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু আগের তুলনায় এটা অনেক কম, যেটা কিনা আমরা মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। এদিকে প্রস্তাবিত বাজেটে ধনী গরিবের বৈষম্য কমবে না বলে মনে করছে এনসিপি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই বাজেটে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে কোনো প্রভাব পড়বে না। এছাড়া বেকারদের কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পায়নি বলেও মন্তব্য করেন তিনি। মনে হয়েছে যে সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। এটা 1 বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তব ভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। ডিসেম্বরের পরে নির্বাচন কেন? অন্তর্বর্তী সরকারকে সেই বিষয়ে যৌক্তিক কারণ দেখানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, শুধুমাত্র নির্বাচন বিলম্বিত করতে কেউ কেউ অলৌকিক সংস্কারের কথা বলছে। আর প্রেস ক্লাবে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেন, নির্বাচনের জন্য ইসি প্রস্তুত থাকলেও নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না। 9 মাস 30 দিন অতিবাহিত গেল, একটা বাজেট দিয়ে দিল গতকাল। জানি আমার দল কথা বলবে, ভালো না খারাপ কথা বলবে, কিন্তু আপনি কেমন যেন একটা মানুষটা কার কথা শুনে ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র রেডি, কাগজপত্র কিনা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, কি কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না? কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই, এই বক্তব্যটি সঠিক নয়, এগুলা আমরা খণ্ডন করি। কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে যে নির্বাচন বিলম্বিত করা, যেগুলোর একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আছে যে নির্বাচন না হওয়া।
কিছু কিছু সংস্কারে এমন সব প্রবক্তা আছে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে এমন সব প্রক্রিয়ার বিষয় উত্থাপন করেছে, তাতে করে মনে হবে যে নির্বাচন না হলেই তাদের জন্য ভালো। এদিকে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হলে ভালো, তবে কোনোভাবেই যেন এপ্রিল পার না হয়। তবে নির্বাচনের সময় নিয়ে সরকারকে চাপে রাখতে চায় না জামাত। দলের আমির বলেন, ইসির সক্ষমতা যাচাইয়ের জন্য হলেও আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1 জুন 2025 সাল আপিল সেটেল হয় এবং আপিল বিভাগ সর্বসম্মত রায় হাইকোর্টের দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করে। ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের, যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা জানান। বলেন, সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না, তবে কিছু জায়গায় দ্বিমত থাকলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। ডক্টর আলী রিয়াজ আশা করেন, যে বিষয়ে দলগুলোর ভিন্নমত থাকবে সে ব্যাপারে জনমত তৈরিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের কাছে যাবে। সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি আমরা। সরকার শপথ না পড়ালে ঢাকাবাসীকে সাথে নিয়ে নিজেই শপথ পড়ে মেয়রের আসনে বসার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক বলেন, তাকে শপথ না পড়িয়ে সরকার সংবিধান লঙ্ঘন করছে। শপথ নিয়ে টালবাহানা করার মাধ্যমে কয়েকজন উপদেষ্টার মুখোশ উন্মোচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে বহিরাগত উপদেষ্টা উল্লেখ করে দাবি না মানা পর্যন্ত তাকে নগর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন ইশরাক। ঈদকে সামনে রেখে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে ইশরাক বলেন, তাকে মেয়রের দায়িত্ব প্রদানের দাবি না মানা হলে ঈদের পর আবারও মাঠে নামবেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন সালাহউদ্দিন আহমেদ। এর আগে গত 15ই অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা অভিযোগে আসামি করা হয়েছে 7 জনকে। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অভিযোগ দায়ের শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করতে সময় লাগায় অভিযোগ দাখিল করতে সময় লেগেছে। এ সময় তিনি বলেন, সরাসরি বিচার কাজ সম্প্রচার করা ইতিবাচক পদক্ষেপ। 2015 সালে গুম করা হয় সালাহউদ্দিন আহমেদকে। নিখোঁজের 62 দিন পর তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। আগামী 19 জুন এই মামলার চূড়ান্ত শুনানি শেষে আদেশ দেওয়া হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে 1 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে ট্রাইব্যুনালে প্রসিকিউশন বলেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল।
227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। গাইবান্ধায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। পরে শুনানির জন্য দিন ঠিক করে ট্রাইব্যুনাল। এদিকে গত 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্পটের মুখোমুখি করে, ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে, তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে। সে কারণে এই নোটিশ জারি হয়েছিল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। এদিকে সীমান্ত এলাকায় ভারতের পুশিন ঠেকানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। তবে আলোচনার মধ্য দিয়ে এই বিষয়ে সমাধানের আশা প্রকাশ করেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে দ্বিতীয় কোনো চিঠি পাঠানো হয়নি বলেও জানান উপদেষ্টা। ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে ব্যালট গণনা। প্রায় সবকটি বুথ ফেরত জরিপে এগিয়ে আছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে মিয়ং। ইতিমধ্যেই বিজয় উল্লাস শুরু করেছেন ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দেশটির নির্বাচন কমিশনের তথ্য বলছে, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় 80%, যা 1997 সালের পর সর্বোচ্চ। 7 জন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়লেও মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে ডিপিকে ও পিপিপি এই দুই রাজনৈতিক দলের মধ্যে। গেল বছর ডিসেম্বরে সামরিক আইন জারির জেরে অভিশংসিত হন তৎকালীন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। অবশেষে কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার পর নতুন নেতা পেতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ারা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv লিঙ্কে।